একজন মানুষকে পুড়িয়ে মারা হয়েছে আর সেটা দেখেছে দাঁড়িয়ে প্রচুর মানুষ। এই আচরণটা কোনো মানুষের আচরণ বলে আমার মনে হয় না, নরপিশাচদের আচরণ। যে দেশের যুব সমাজ কার্যত অমানুষ হয়ে গেছে, যেসব রাজনৈতিক দল এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার অথবা তাদের ফেরত পাঠানোর বিরোধিতা করে, তারা কার্যত ভারতের নাগরিকদের বিরোধিতা করছে। আসলে ব্যাপারটা হিন্দু মুসলমান নয়, মানুষ আর অমানুষের লড়াই। আর এই লড়াইয়ে যারা পশ্চিমবঙ্গে থেকে এই বাংলাদেশি সন্ত্রাসবাদীদের সমর্থন করছে পরোক্ষে, তাদের ভোটার লিস্টেতে তাদের নাম বাদ দিতে দেওয়ায় বাধা সৃষ্টি করে বা তাদের ফেরত পাঠানোয় বাধা সৃষ্টি করে, তারাও অমানুষ। এটা মানুষ উপলব্ধি করতে শুরু করেছে। ঠিক এই কারণেই এসআইআর নিয়ে এত হই হই হচ্ছে। মোহাম্মদ ইউনূসের মতো একজন ডিপ স্টেটের এজেন্ট এবং একজন অমানুষ যখন বাংলাদেশ চালাচ্ছেন, তখন সেই দেশের এই পরিণতি স্বাভাবিক। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে বাংলাদেশ, সেখানে একজন মানুষকে, আমি আবার হিন্দু মুসলমানে ভাগ করব না তাকে পুড়িয়ে মারা হয় আর কিছু মানুষ সেটা উপভোগ করে। এটা যদি শান্তির নিদর্শন হয়, তাহলে অশান্তি পুরস্কার পাওয়াটাই ভালো শান্তি পুরস্কার পাওয়ার থেকে। এটা হচ্ছে 21 শতকের নাৎসি জার্মানি আর 21 শতকের হিটলার হচ্ছে মোহাম্মদ ইউনূস। তৃণমূল কংগ্রেস হচ্ছে বাংলাদেশপন্থী দল। মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমের মতো পাকিস্তানপন্থী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, ঠিক যেভাবে তিনি হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, দৃষ্টান্ত তৈরি করতে পারেন, ঠিক যেভাবে তিনি অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। তো এটা ব্যবস্থার তো দৃষ্টান্ত রয়েছে। কিন্তু যখনই ববি হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্ন উঠছে, যখনই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্ন উঠছে, তখন মমতা কেন যেন পিছিয়ে যাচ্ছেন। তৃণমূল কিন্তু আত্মঘাতের পথে হাঁটছে। নীরজ সিং চৌধুরী এক সময় একটা বই লিখেছিলেন, আত্মঘাতী বাঙালি। 2025-এ যদি নীরজচন্দ্র চৌধুরী থাকতেন, সম্ভবত একটি দ্বিতীয় সংস্করণ লিখতেন, আত্মঘাতী তৃণমূল। হাসিনা বিরোধী যে ছাত্র নেতা শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যু, তার পরবর্তীতেই বাংলাদেশের বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন প্রান্তে অগ্নিসহযোগ যে তাণ্ডব চলছে, এই বিষয়ে কি বলবে? না, বাংলাদেশে তো একটা ভয়ঙ্কর অবস্থা, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। আমি শুধু একজন ভারতীয় হিসেবে এটাই বলবো, আজকে এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ভারত থেকে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানো কতটা জরুরি। যেসব রাজনৈতিক দল এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার অথবা তাদের ফেরত পাঠানোর বিরোধিতা করে, তারা কার্যত ভারতের নাগরিকদের বিরোধিতা করছে। এই ঘটনায় একটা হিন্দু মুসলমান রং লাগানোর চেষ্টা হচ্ছে, যেটা আমার মতে ঠিক নয়। একজন মানুষকে পুড়িয়ে মারা হয়েছে আর সেটা দেখেছে দাঁড়িয়ে প্রচুর মানুষ, যেটা আমরা ভিডিওটায় দেখতে পেয়েছি। সেটা মানবিকতাকে লঙ্ঘন করে। আর যদি মানবিকতাকে লঙ্ঘন করে, যে দেশের যুব সমাজ কার্যত অমানুষ হয়ে গেছে, সে দেশের মানুষের ওপর আর ভরসা করা যায় না। তারা যদি আমাদের ভোটার লিস্টে তাদের নাম থাকে, তারা যদি আমাদের এখানে থাকে, যেটা অনেক বাংলাদেশি বস্তি সামনে চলে আসছে, সেটা এখানকার নাগরিকদের জন্য বিপদ। হিন্দু হলেও বিপদ, মুসলমান হলেও বিপদ। আমার মনে হয় এই ঘটনার ফলে এই চেতনাটা ভারতের মানুষের মধ্যে আরও বেশি জেগে উঠবে। স্যার বলছি, যে মৃত্যু হচ্ছে, আগুনে পুড়িয়ে মৃত্যুর কথা বললেন, সেই যুবকের নাম হচ্ছে, একটা হিন্দু যুবক, তার নাম হচ্ছে দীপুচন্দ্র দাস। তাকে ধর্মনিন্দার মিথ্যা অভিযোগে তাকে প্রথমে পিটানো হয়, পরবর্তীতে তাকে পুড়িয়ে মারা হয় নৃশংসভাবে। না, ধর্মনিন্দার অভিযোগ মিথ্যা কি সত্যি আমি জানি না, কিন্তু কেউ যদি ধর্মনিন্দা করে তাকে পিটিয়ে পুড়িয়ে মারতে হবে, এটা কে বলেছে? আজকে তো ভারতবর্ষে থেকেও বহু মানুষ হিন্দু ধর্মের নিন্দা করেন, তাহলে কি তাদের পিটিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়? এই আচরণটা কোনো মানুষের আচরণ বলে আমার মনে হয় না, নরপিশাচদের আচরণ। এবং বাংলাদেশ একটা নরপিশাচদের দেশ হয়ে গেছে। তাই এই দেশ সম্বন্ধে যারা এই দেশের মানুষদের প্রতি পক্ষপাতিত্ব করেন, যারা বাংলাদেশি তোষণের রাজনীতি করেন, এই ঘটনার ফলে কি হবে, তাদের জনসমর্থন আস্তে আস্তে কর্পূরের মতো উবে যাবে। কারণ এখানকার যারা হিন্দু আছেন, এখানকার যারা মুসলমান আছেন, তারা সবাই এই ধরনের মানুষদের থেকে তারা নিজেদের দূরে রাখতে চাইবেন বলে আমার বিশ্বাস। বাংলাদেশের দুটি বড় বড় সংবাদ মাধ্যম
তাদেরকেও পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয় এবং তাদের অফিসেও লুটপাট করা হয়। এবার আপনি দেখুন এই যে সংবাদ মাধ্যমে যে প্রথম আলো যেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, আরেকটি সংবাদ দ্য ডেইলি মাধ্যম স্টার, দ্য ডেইলি স্টার, এখানে প্রচুর মুসলমানও কাজ করেন, সেই তাদেরও পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। আসলে ব্যাপারটা হিন্দু মুসলমান নয়, মানুষ আর অমানুষের লড়াই। এই লড়াইটা মানুষ আর অমানুষের লড়াই। আর এই লড়াইয়ে যারা পশ্চিমবঙ্গে থেকে এই বাংলাদেশি সন্ত্রাসবাদীদের সমর্থন করছে পরোক্ষে, তাদের ভোটার লিস্টেতে তাদের নাম বাদ দিতে দেওয়ায় বাধা সৃষ্টি করে বা তাদের ফেরত পাঠানোয় বাধা সৃষ্টি করে, তারাও অমানুষ। এটা মানুষ উপলব্ধি করতে শুরু করেছে। ঠিক এই কারণেই এসআইআর নিয়ে এত হই হই হচ্ছে এবং কিছু রাজনৈতিক দল তার বিরোধিতা করছে, কারণ তারা চাইছেই বাংলাদেশিরা ভারতবর্ষে থাকুক। এখন ভারতের নাগরিকদের এটা বিচার করতে হবে, তারা কি সত্যিই চান এই ধরনের মানুষ যারা একজন জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে এবং সেটা উপভোগ করে, তার ভিডিও করে, তারা ভারতবর্ষে থাকুক? এই সিদ্ধান্ত তাদের নিতে হবে। স্যার বলছি, সেখানকার সাংস্কৃতিক একটি কেন্দ্র ছায়ানট, সেখানেও মানে পুরোপুরি লণ্ডভণ্ড করে দেওয়া হয়। সেই আগের বাংলাদেশ তো নেই, যে বাংলাদেশকে ভারত স্বাধীনতায় আনতে সাহায্য করেছিল বা কার্যত স্বাধীনতা এনে জিতত, সেই বাংলাদেশ আজ নেই। এটা একটা নরপিশাচদের দেশে পরিণত হয়ে গেছে, যে কারণেই হোক না কেন। সেই জন্যেই সেই বাংলাদেশে যখন নির্বাচন হয়, সেখানে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। একটা নির্বাচন হচ্ছে, একটি দল অংশগ্রহণ করবে না। এখন যদি ভারতের নির্বাচনে বলা হয় কংগ্রেস পার্টি অংশগ্রহণ করবে না, আপনারা কি বলবেন? আপনারা তো সমালোচনা করবেন। অথচ চুপ করে আছে বাংলাদেশের সমস্ত মানুষ। কারণ এক নম্বর, তাদের সিদ্ধারা চলে গেছে, সিদ্ধারাটা হারিয়ে গেছে কোথাও। আর দ্বিতীয়ত, তাদের মানবতাও চলে গেছে। মোহাম্মদ ইউনূসের মতো একজন ডিপ স্টেটের এজেন্ট এবং একজন অমানুষ যখন বাংলাদেশ চালাচ্ছেন, তখন সেই দেশের এই পরিণতি স্বাভাবিক। এবং এটা আমাদের আবার চোখে আঙুল দিয়ে দেখছে। ভারতবর্ষে শান্তি পুরস্কারও পেয়েছেন। নোবেল শান্তি পুরস্কার তো বারাক ওবামাও পেয়েছেন। বারাক ওবামা নোবেল শান্তি পেয়েছিলেন যুদ্ধের জন্য। তিনি বলছেন তিনি নাকি যুদ্ধের জন্য শান্তির জন্য যুদ্ধ করেছিলেন। বা মোহাম্মদ ইউনূসও পেয়েছে। আর মোহাম্মদ ইউনূস কিন্তু আসার পর কতটা শান্ত হয়েছে বাংলাদেশ, সেটা আমরা নিজেই দেখতে পাচ্ছি। নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে বাংলাদেশ, সেখানে একজন মানুষকে, আমি আবার হিন্দু মুসলমানে ভাগ করব না তাকে পুড়িয়ে মারা হয়, আর কিছু মানুষ সেটা উপভোগ করে। এটা যদি শান্তির নিদর্শন হয়, তাহলে অশান্তি পুরস্কার পাওয়াটাই ভালো শান্তি পুরস্কার পাওয়ার থেকে। স্যার বলছি, বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, তাতে ভারতের পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত? কারণ বাংলাদেশ ভারতের অনেক কটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের বর্ডার শেয়ার করছে। ভারতের উচিত যেসব রাজ্যে বাংলাদেশের সাথে বর্ডার আছে, সেখানে এনআরসি, এখন তো হচ্ছে আপনার এসআইআর হচ্ছে। এসআইআর তো বেসিক্যালি অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়া ভোটার লিস্ট থেকে, কিন্তু এনআরসি করা উচিত। এবং এনআরসি করে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানো উচিত। যেসব রাজনৈতিক দল এই এনআরসির বিরোধিতা করবে, অর্থাৎ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের আইডেন্টিফাই করার বিরোধিতা করবে, তারা জনসমর্থন হারাবে। এটা আমার বিশ্বাস এই ঘটনার পর। এবং এই ঘটনা একটা বিরাট প্রভাব পড়তে চলেছে সারা বিশ্বে এবং জনমতকে আরও সংঘবদ্ধ করতে চলেছে। আর আজকে এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমেরিকাও কিন্তু এই অবৈধ অনুপ্রবেশকারীরা আসার ফলে আমেরিকায় যেভাবে ক্রাইম রেট বাড়ছিল, তার প্রতিবাদেই মানুষ সংঘবদ্ধ হয়েছিল। ঠিক এই কারণেই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হতে পেরেছিলেন দ্বিতীয়বারের জন্য। আপনি দেখুন জার্মানিতে এএফডি বলে একটি দলের উত্থান হচ্ছে, যে দল হয়তো ভবিষ্যতে ক্ষমতায় আসবে। তাদের মূল ব্যাপারটাই, মূল ইস্যু হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের জার্মানিতে থাকতে দেওয়া হবে না। ফ্রান্সেও একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। লি পেনের নেতৃত্বে একটি দল এর উত্থান হচ্ছে সেখানে, যারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। ইংল্যান্ডে একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো এই সমস্ত পরিস্থিতি একদিকে ইঙ্গিত করছে সারা বিশ্বে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জনমত সংঘবদ্ধ হচ্ছে। ভারতও তার ব্যতিক্রম হতে পারে না, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম হতে পারে না। তার প্রমাণ এই নির্বাচনে আমরা দেখতে চলেছি। এই পশ্চিমবঙ্গের নির্বাচনে একে তো এসআইআর, যাতে সম্ভবত 1 কোটির বেশি মানুষের নাম কাটা যাচ্ছে, যারা কার্যত অবৈধ ভোটার, যারা শাসক দলের পক্ষে সম্ভবত ভোট দিতে, একে তো এটা করছে। আর দ্বিতীয়ত, এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জনমত তৈরি হওয়া, এই ঘটনাটা কিন্তু কার্যত ভারতীয় জনতা পার্টির জয়কে নিশ্চিত করে দিত। এই ঘটনার ফলে দুটি জিনিস ঘটবে। এক হচ্ছে জনমত,
ধর্ম নির্বিশেষে জনমত খুব সংঘবদ্ধভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য অনেক গতি নেমে আসবে বলে আমার বিশ্বাস। এর ফলে বাংলাদেশি পেশেন্টদের এখানে হসপিটাল হয়তো অ্যাকসেপ্ট করতে চাইবে না, এই ঘটনাগুলি ঘটবে। অন্যদিকে আমি যেটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, এটা আপনি বলছিলেন একজন হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়েছে ধর্ম অবমাননার জন্য, এর ফলে কিন্তু হিন্দু ভোট সংগঠিত হবে ভারতীয় জনতা পার্টির বাক্সে। ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে 55% হিন্দু ভোট পায়, 55%। এই 55%টা বেড়ে যদি 60% হয়, তাহলেই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে যাবে। এর সাথে মনে রাখবেন যে বেস টোটাল নাম্বার অফ ভোটার্স সেটা আবার কমে যাচ্ছে, যেহেতু অবৈধ অনুপ্রবেশকারী এবং অন্যান্য যে ভুয়ো ভোটার আছে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে। অর্থাৎ কার্যত 7.6 কোটি যে ভোটার আছে সেটা কমে 6.6 কোটি অ্যারাউন্ড এটা হয়তো এসে যাবে, যেটা মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। যদিও SIR কমপ্লিট না হওয়া অবধি সেটা বলা যায় না, বেসটা কমে যাচ্ছে। অন্যদিকে হিন্দু ভোট কনসলিডেট করছে ভারতীয় জনতা পার্টির বাক্সে। মানে এটা ইঙ্গিত দিচ্ছে ভারতীয় জনতা পার্টির একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি, যেটা বিহারে এনডিএ পেয়েছে। এই ঘটনাগুলি কার্যত সেদিকে নিয়ে যাচ্ছে। মেসির কলকাতা ছেড়ে চলে যাওয়া, তারপর অরূপ বিশ্বাসের পদত্যাগ, যিনি মুখ্যমন্ত্রীর অত্যন্ত লয়াল ছিলেন, তার বিরুদ্ধে জনমত তৈরি হওয়া তৃণমূলের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে, কারণ এটা দিনে দুপুরে মেসি চুরি মানুষ বলছেন। আর এর পাশাপাশি বাংলাদেশের এই ঘটনাগুলো ঘটনা পরম্পরা দেখুন। এই ঘটনা পরম্পরাগুলো কোনো হঠাৎ করে ঘটছে নয়, এটা আমার ঈশ্বরের ইঙ্গিত যে তৃণমূলের যাওয়ার সময় হয়েছে। স্যার বলছি, বাংলাদেশে একজন পাকিস্তানপন্থী সংগঠনের নেতা হাসনাত আবদুল্লাহ তিনি বলছেন 7 সিস্টার আলাদা করে দেবো ভারত থেকে, হুমকি দিচ্ছেন রীতিমতো। না, সে তো আপনি কী বলবেন। এখানকার একজন মন্ত্রী, নাম নিচ্ছি না, তিনি বলেছিলেন কলকাতার একটি অংশ নাকি মিনি পাকিস্তান একসময় বলছেন। এখন অবশ্য তিনি সেটা অস্বীকার করেছেন, কিন্তু সেটা পাকিস্তানের ডন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। তা হাসনাত আবদুল্লাহর সাথে সেই তৃণমূলের মন্ত্রীর আপনি তফাৎ করবেন কী করে? তৃণমূল কোনো ব্যবস্থা নিয়েছে সেই মানুষটার বিরুদ্ধে, কিন্তু আজকে সেই ইস্যুগুলো সামনে চলে আসছে। আজকে যখন বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হয়ে যাচ্ছে, এটা আর বাংলাদেশ নয়, এটা পূর্ব পাকিস্তান হয়ে যাচ্ছে, তার বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তানে রূপান্তরিত হচ্ছে, তখন কিন্তু এই প্রশ্নগুলো চলে আসছে। যেসব পাকিস্তানপন্থী নেতা আছেন তৃণমূল কংগ্রেসে, তার বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিচ্ছে? দল আজকে বাবরি মসজিদ তৈরির জন্য আজকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। হুমায়ুন কবির কিন্তু সরকারি টাকায় বাবরি মসজিদ তৈরি করেনি, নিজের টাকায় করছেন, নিজে টাকা জোগাড় করে করছেন এবং বাবরের নামে মসজিদ করছেন। তার প্রতিবাদ হওয়া উচিত, প্রতিবাদ হচ্ছে, কিন্তু দল তার জন্য তাকে বহিষ্কার করেছে, ভালো কথা। কিন্তু যে মানুষটা কলকাতার একটি অংশকে মিনি পাকিস্তান বলতেন, যে পাকিস্তান ভারতবর্ষের ঘোষিত শত্রু, যারা সন্ত্রাসবাদ চালাচ্ছে ভারতের বুকে, তার বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিত? এই প্রশ্ন তো উঠবেই, বারবার উঠবে এবং হিন্দুদের মধ্যে উঠবে। ঠিক এই কারণেই বলছি, এই ঘটনাগুলি, বাংলাদেশের ঘটনাগুলি এই প্রশ্নগুলোকে আবার সামনে টেনে আনবে। পুরসভার নির্বাচন অধিবেশনে কী হয়েছে আপনারা জানেন। ববি হাকিম কার্যত অস্বীকার করেন, এটাও মিথ্যে বলছেন। তাকে অস্বীকার করতে হচ্ছে কেন আজকে দাঁড়িয়ে? সেই কথাগুলো অস্বীকার এই কারণে করতে হচ্ছে কারণ তিনিও বুঝতে পারছেন তার যে ভাবমূর্তি হচ্ছে, তাতে তার রাজনৈতিক ক্যারিয়ারের সলিল সমাধি হয়ে যাবে। তৃণমূলে যদি অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে হয়, ববি হাকিমকেও হয়তো শিগগিরই পদত্যাগ করতে হতে পারে হিন্দু ভোটকে বাঁচাবার জন্য। তৃণমূলের এখন একমাত্র বড় চ্যালেঞ্জ হচ্ছে হিন্দু ভোট। হিন্দুদের একটা বড় সমর্থন তৃণমূলের দিকে ছিল, বিশেষ করে মহিলাদের। কারণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প এবং অন্যান্য যে উন্নয়নমূলক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন, কন্যাশ্রী, রূপশ্রী, অনেক উন্নয়নমূলক প্রকল্প ছিলেন। কিন্তু আজকে ববি হাকিমের মতো মানুষরা, হুমায়ুন কবিরের মতো মানুষদের জন্য, হুমায়ুন কবিরের বিরুদ্ধে অবশ্য তিনি ব্যবস্থা নিয়েছেন, তৃণমূলের এই সংখ্যালঘু এই হিন্দু ভোটে চিট ধরছে এবং সেখানে দাঁড়িয়ে হয়তো তৃণমূলকেও কাল ভাবতে হবে এই ধরনের সাম্প্রদায়িক নেতাদের, যারা পাকিস্তানপন্থী নেতাদের, সাম্প্রদায়িক বলবো না, পাকিস্তানপন্থী, তাদের আদৌ তারা দলে রাখতে চান কিনা। সুতরাং এই ঘটনাটা শুধু বিচ্ছিন্নভাবে বাংলাদেশে হয়েছে বলে ভাববেন না, এর প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে পড়বে। এর প্রভাব যেখানে যেখানে হিন্দুরা আছে এবং যেখানে যেখানে মানবাধিকারে বিশ্বাসী মানুষেরা আছে সেখানে পড়বে। আমেরিকায় আজকে এর প্রভাব পড়বে না আপনি বলছেন, যেখানে আপনার তুলসী গবার্ডের মতো মানুষ আছেন যিনি ইসকনের সাথে যুক্ত এবং তিনি হচ্ছেন ওখানে আপনার ইন্টেলিজেন্সের সেক্রেটারি, আমি যতদূর জানি। তো ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের প্রভাব পড়বে না, সর্বত্র প্রভাব পড়বে। এবং আজকে বাংলাদেশের সারা বিশ্বের সামনে যে ভাবমূর্তি হয়েছে, তাতে বাংলাদেশপন্থী কোনো দলের কোনো জায়গা নেই। কারণ এটা হচ্ছে আধুনিক নাৎসি জার্মানি।
নাৎসি জার্মানিতে ইহুদিদের উপর যে অত্যাচার হতো, আজকে বাংলাদেশি হিন্দুদের উপর সেরকম অত্যাচার হচ্ছে। এটা হচ্ছে 21 শতকের নাৎসি জার্মানি, আর 21 শতকের হিটলার হচ্ছে মোহাম্মদ ইউনুস। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে যদি কোনো দল বলে আমি নাৎসি জার্মানিকে সমর্থন করি, আমি নাৎসিদের সমর্থন করি, তার জনসমর্থন থাকবে? থাকবে না। ঠিক একইভাবে কোনো দল যদি বলে আমি মোহাম্মদ ইউনুসকে সমর্থন করি, আমি বাংলাদেশিদের সমর্থন করি, তারও জনসমর্থন থাকবে। স্যার বলছি যে হাসনাত আবদুল্লাহ হুমকিগুলো দিচ্ছে, কোথাও গিয়ে শোনা যাচ্ছে তিনি মোহাম্মদ ইউনুসের পোষ্যপুত্র, কোথাও গিয়ে কি বাংলাদেশ সরকারের মদতপুষ্ট হয়ে এই কথাগুলি বলছেন তিনি? এটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। এই যে হত্যাকাণ্ড ঘটেছে, যে নেতার হত্যাকাণ্ডর পরে এই ঘটনাগুলো ঘটছে, এই হত্যাকাণ্ডটা ঘটলো কী করে দিনে দুপুরে? এর দায় কি মোহাম্মদ ইউনুস অস্বীকার করতে পারেন? হয়তো তদন্ত করে বোঝা যাবে এই হত্যাকাণ্ডের পেছনে মোহাম্মদ ইউনুস আছেন, যেহেতু তিনি নির্বাচনটা আটকাতে চাইছেন। নির্বাচনটা যদি পিছিয়ে দেওয়া যায় এই জন্য অশান্তি ক্রিয়েট করে, তাহলে কী হবে? মোহাম্মদ ইউনুস আরও কিছুদিন বাংলাদেশের প্রধান হিসেবে থেকে যেতে পারবেন, প্রধান উপদেষ্টা হিসেবে থেকে যেতে পারবেন। এটা কে বলতে পারে? মোহাম্মদ ইউনুসেরই একটা ষড়যন্ত্র নয় বাংলাদেশের নির্বাচনটা পিছিয়ে দেওয়ার জন্য? এক, তিনি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছেন না। দুই, এই ধরনের একটা হত্যাকাণ্ড ঘটে গেল দিনে দুপুরে। তার আদর্শ যাই হোক, হত্যাকাণ্ডটাকে তো কখনোই কেউ সমর্থন করতে পারে না, এবং তার জন্য মানুষ যে উত্তেজিত এই ধরনের কাজগুলো করছে, তার ফলে যদি নির্বাচন পিছিয়ে যায় সবচেয়ে বেশি লাভ হচ্ছে মোহাম্মদ ইউনুসের। এটা বুঝতে হবে। আজকে এই বাংলাদেশিদের কলকাতায় বা পশ্চিমবঙ্গে আর একদিনের জন্য থাকতে দেওয়া উচিত নয় এই ঘটনার পর। কারণ এই বাংলাদেশিরা কলকাতার বুকে একই ধরনের কাজ করবে না কালকে। এখানে যে মহিলাদের উপর এই ধরনের আক্রমণ বাড়ছে, বাংলায় তো বাড়ছে নিঃসন্দেহে, যদিও বাংলা এখনও সেফেস্ট, কলকাতা এখনও সেফেস্ট শহর এনসিআরবি রিপোর্ট অনুযায়ী, কিন্তু আক্রমণ যে বাড়ছে যে আমরা সবাই জানি। মহিলাদের জিজ্ঞেস করুন, তারা বলবেন তারা অসুরক্ষিত বোধ করছেন। তার একটা বড় কারণ হচ্ছে এখানে এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উপস্থিতি। এরা অবৈধ, এরা বিভিন্ন রকম অবৈধ কাজে যুক্ত, অপরাধমূলক কাজে যুক্ত। এবং কী ধরনের অপরাধ বাংলাদেশে আমরা চোখের সামনে দেখলাম? যে দেশটা হচ্ছে অপরাধীদের দেশ, যে দেশটা হচ্ছে অমানুষদের দেশ, সেই দেশের অমানুষরা কলকাতায় থাকুক বা পশ্চিমবঙ্গে থাকুক, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের নাগরিকরা কি সত্যিই সেটা চান? তারা হিন্দু হোক, তারা মুসলমান হোক, তারা খ্রিশ্চান হোক, তারা কি চান? আর যে দল এই অবৈধ বাংলাদেশিদের সমর্থন করে, তারা কি সমর্থন করবেন? এ প্রশ্ন কিন্তু উঠতে বাধ্য। কারণ এর সবচেয়ে বড় বিপদ তৃণমূল কংগ্রেসের। তারা যদি এই ভাবমূর্তিটা পরিবর্তন করতে না পারে, এই মুহূর্তে একটা ভাবমূর্তি তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী, তৃণমূল কংগ্রেস ইসলাম বিরোধী। কারণ তৃণমূল কংগ্রেস মানুষের ট্যাক্সের টাকায় দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করে, কিন্তু কোনো মানুষের ট্যাক্সের টাকায় মসজিদ তৈরি করে না। তারা টাকা দেয় পুজো কমিটিগুলোকে, 1,10,000 করে টাকা দেয়, ঈদের সময় কোনো টাকা দেয় না। ইসলাম বিরোধীও তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস হচ্ছে বাংলাদেশপন্থী দল, যারা হচ্ছে বাংলাদেশপন্থী দলকে ভারতের কোনো যারা জনগণ, যারা ভোটার, তারা হিন্দু হন, মুসলমান হন, খ্রিশ্চান হন, সমর্থন করবেন। এই ট্যাগটা তৃণমূলের উপর লেগে যাচ্ছে। এটাকে তারা অতিক্রম কীভাবে করতে পারে, এটাই তাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ আগামী দিনে, আমি বলবো। তার মানে আপনি যেমনটা বলছেন যে কোথাও গিয়ে বাংলাদেশে যে পরপর ঘটনাগুলি ঘটছে তার প্রভাব 26-এর যে ভোট রয়েছে তার উপরে পড়বে। দেখুন, এসআইআর যদি ঠিকভাবে হয়, যেটা এখন অবধি মনে হচ্ছে ঠিকভাবেই এগোচ্ছে কাজকর্ম, তাহলে তৃণমূলের পতন নিশ্চিত। এর পাশাপাশি বাংলাদেশের ঘটনাগুলি কি হবে, এই পরিস্থিতিটাকে তৃণমূলের জন্য আরও খারাপ করে তুলবে। এখনও সময় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমের মতো পাকিস্তানপন্থী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, ঠিক যেভাবে তিনি হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, দৃষ্টান্ত তৈরি করতে পারেন, ঠিক যেভাবে তিনি অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। তো এটা ব্যবস্থার তো দৃষ্টান্ত রয়েছে। কিন্তু যখনই ববি হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্ন উঠছে, যখনই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্ন উঠছে, তখন মমতা কেন যেন পিছিয়ে যাচ্ছেন, এর প্রশ্নটা উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ক্লিয়ার স্টান্স নিতে পারেন যে এখানে সমস্ত বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গ ছাড়তে হবে। আমি চাইবো এটা প্রশাসনিক প্রধান হিসেবে। তিনি তার ভাবমূর্তি চাইলে পরিবর্তন করতেন, মমতা চাইলে করতে পারেন, কিন্তু করবেন কি সেটাই প্রশ্ন। আর যদি না করেন তাহলে তৃণমূল কিন্তু আত্মঘাতের পথে হাঁটছে। নীরজ চৌধুরী একসময় একটা বই লিখেছিলেন, আত্মঘাতী বাঙালি। 2025-এ যদি নীরজচন্দ্র চৌধুরী থাকতেন, সম্ভবত একটি দ্বিতীয় সংস্করণ লিখতেন, আত্মঘাতী তৃণমূল।